হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় এনওয়াই। আজকে আমি কথা বলবো অন অ্যাভারেজ সেপ্টেম্বর স্টক মার্কেটের জন্য সবচেয়ে খারাপ মাস হয় সিন্স 1928। এটা নিয়ে ডিসকাস করব। এই সপ্তাহে কোন কোম্পানি আর্নিং রিলিজ করবে সেটা দেখব। এই সপ্তাহে অনেক ফেড স্পিকাররা কথা বলবে, সেটা আমরা দেখব। এটা কবে, ইকোনমিক ডাটা সম্পর্কে কথা বলবো এবং এ ধরনের মার্কেটে আমি কি করতেছি সেটা নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো সেপ্টেম্বর সম্পর্কে। সেপ্টেম্বর কেন সবচেয়ে খারাপ মাস স্টক মার্কেটের জন্য সিন্স 1928 এবং অ্যানালিস্টরা কি বলে এ সম্পর্কে সেটা আমরা দেখব। আপনারা যেমনটি দেখছেন, বেশিরভাগ ডিজিটাল নিউজ পেপার এটাই রিপোর্ট করতেছে যে সেপ্টেম্বর মান্থটা খুব খারাপ হতে পারে স্টক মার্কেটের জন্য। এখানে যেমনটি দেখছেন, অ্যানাদার ওর্স মান্থ ফর স্টকস দিস সেপ্টেম্বর। সেপ্টেম্বর ইজ দ্য ওর্স মান্থ for S&P 500 stocks. September effect are stock markets doomed to fall. সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে স্টক মার্কেট সাধারণত সেপ্টেম্বর মাসটা খুব খারাপ হয়। অন্য সব মাসের থেকে আপনার সেপ্টেম্বর মাসের রিটার্ন সবচেয়ে বেশি খারাপ হয়। আমি আপনাদের সঙ্গে কয়েকটা চার্ট শেয়ার করবো এখন। আপনারা যে চার্টটি দেখছেন এটা হচ্ছে ডও জোন্সের অ্যাভারেজ মান্থলি রিটার্ন ইউএস স্টক সিন্স 1928। আপনারা যেমনটি দেখছেন এখানে সেপ্টেম্বর সবচেয়ে বেশি নেগেটিভ এবং রেড, এটা নেগেটিভ 1+%। তারপর আপনার ফেব্রুয়ারিতে আছে নেগেটিভ এবং আপনার মেতে। সো অ্যাভারেজ করে আপনার এরা যেটা বলতেছে যে সেপ্টেম্বর মাসটা খুব খারাপ হয় স্টক মার্কেটের জন্য। এই মান্থটা আপনার অনেকটা সিজনালিটির মধ্যেও পড়ে। অনেকে আপনার ভ্যাকেশন থেকে আসে, এসে ওয়েট করে যে মার্কেটে অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে। সব ধরনের ইকোনমিক ডাটাও এই মাসে রিলিজ হয়, সেটা মনিটর করে সবাই আবার ইনভেস্ট করা আরম্ভ করে। সো ওভারঅল সেপ্টেম্বর মান্থ ইজ ওয়েট অ্যান্ড সি। আমরা এখন দেখব S&P 500 একটা চার্ট। এরপরে আপনারা দেখছেন যে ব্যাংক অফ আমেরিকা গ্লোবাল রিসার্চ এই চার্টটা তৈরি করেছে, যেটা আপনার ওরা দেখেছে S&P 500 অ্যাভারেজ 1 মান্থ রিটার্ন সিন্স 1928। সো এখানেও আপনার যেমনটি দেখছেন যে সেপ্টেম্বরে আপনার নেগেটিভ 1% ডাউন হয়েছে, ওরা দেখতেছে অ্যাভারেজ। এবং ফেব্রুয়ারি এবং মে, আগে যে চার্টটা আমরা দেখেছি ওটা কিন্তু ডাও জোন্স, এটা হচ্ছে S&P 500, দ্য টপ 500 কোম্পানি ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনারা যেমনটি দেখছেন দুটো ডাটাই কিন্তু আমাদের ইন্ডিকেট করছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু ওভারঅল আপনার রিটার্ন একদম নেগেটিভে চলে যায়। এরপর আমরা দেখব যে অ্যানালিস্টরা কি বলছে এই মাস সম্পর্কে। Really materialized, and we've roared back. As I said, just to underscore this, 5.5% from the start of August to the low on the S&P, the decline this month, now just 1.5%. Right. And so when you said, do you think they have this momentum? And I immediately said, no, they had this momentum, but I don't think they have it going forward. And something I've been thinking about a lot is how in the short term, the market moves on behavior, and in the long term, it moves on math. And the math right now doesn't work for the bulls to continue their momentum, because to get to where we were at the high 2 years ago, right, to get back to 4,800, we basically need $240 earnings and an 18 to 20 times multiple. And that's really hard to justify, because what we're seeing is the economy is slowing. To Josh's point, there are signs of consumer weakness. If rates stay higher, and the Fed's not talking about cutting, if rates stay higher, you cannot justify valuations much higher than 20 times. Tom, I think I frame it as a debate because the numbers are definitely encouraging in that Goldilocks manner, not too hot, not too cold. You are seeing inflation move the right way. You are seeing the labor market soften up but not fall apart. On the other hand, none of it's inconsistent with either sticky inflation or we're headed toward some kind of an economic downturn. So where does that leave the market entering the new month? Well, I think you've definitely described why investors are bifurcated. You know, there's folks who see hawkish things and bearish things, and they stay bearish into this September. And on the other hand, I do think there's a lot of evidence of the soft landing, and that inflation's on a glide path much lower. And given how hesitant people have been and how much cash is on the sidelines, I think that resolves positively. But the reason I would sort of emphasize that view is I think companies have been really managing this exceptionally well. I mean, energy second quarter earnings were up 3.5% year over year. I mean, the earnings recession has ended, so we're in a profit recovery cycle as well. And Warren, in terms of not really just the rate story, but even the internals of the jobs report, the general run of economic data, which has somewhat cooled off, what does that tell you in terms of where we might be going, what the market has seemed to price in from here?
Yeah, I mean, I think that at this point, it's clear to everybody that we're getting to the late cycle. So even just a few months ago, there was a kind of an open debate: where are we in the cycle? And at this point in time, we're starting to decelerate, and that's pretty clear. Obviously, we're creating fewer jobs. The revisions are getting worse. I mean, that's something you see around recessions or into slowdowns where you get negative revisions month over month. We've had that through the beginning part of this year. Something we look at is residential construction payrolls. Those continue to decline, and you're getting negative revisions there too. So all of these things point to a late cycle type of environment. And then, as Tom's alluding to, you kind of have to ask yourself, are we going to end up with a soft landing or a hard landing? And that's a tough question to answer, because I think at this stage of the cycle, both of those outcomes feel the same. You start decelerating on the data, you start having a softening of the labor market, the very first signs of softening, and it could go either way. The odds historically are that we're going to end up in a hard landing. Soft landings are really rare. The bear steepener, I agree with Tom, we just had a bear steepener, but when you get a bear steepener out of an inverted yield curve, that's usually before you enter a recession. I mean, Brian, it's really about the fundamental story into the second half of the year. We see a lot of strength when it comes to cloud, cybersecurity, overall IT spend. I think we're going to see an uptick. I think we saw this week strong Okta, Salesforce, and others. And then when you look at AI, in my opinion, it's the biggest transformation we've seen in tech in 30 years. And that sets up for what I believe is already a new tech bull market underway. All right. A lot of people want to come up. I feel like it's 1999 again, although I'm, with less hair on my side. Because a lot of people want to come up to me and all they want to talk about is NVIDIA, all they want to talk about is AI, all they want to talk about is big tech. And I do worry, Dan, that the market has become way too heavily weighted on 6 or 7 stocks. Is that a reason at all to worry? Look, Brian, it's a great point. You always have a great pulse on what's happening out there. But I believe it's in 1995, not 1999, 2000. In other words, I think this really started the internet type vibe that we see in terms of spending, maybe similar to 2007 launch of the iPhone. I think the difference now is that the second, third, fourth derivative, this tidal wave of spend, it's just starting. NVIDIA is the first one, but this is something we're going to see over the next 12, 18, 24 months. And that's why to us, when it comes to tech, I mean, we've been really pounding the table here, because I think a lot of these names going into next year, I think it's going to be really a golden opportunity and what I view as a 3-year bull market for tech. আপনারা যেমনটি শুনলেন, both bear and bull, they have a pretty good argument. Bear বলতেছে যে stock is already more than 22% earning ট্রেড করতেছে, এবং তারা মনে করে যে সেপ্টেম্বরে আপনার পুল ব্যাক করার সম্ভাবনা আছে, কারণ এই যে 20x প্লাস যে আপনার আর্নিং মাল্টিপল যে স্টকগুলো ট্রেড করতেছে, এগুলো সাস্টেনেবল না, কারণ এই ধরনের হায়ার ইন্টারেস্ট এনভায়রনমেন্টে স্টক মার্কেট সাধারণত পুয়ার পারফরমেন্স করে। সো তারা বলতেছে যে অলরেডি স্টক অনেক উপর দিকে গেছে এবং সেপ্টেম্বরে পুল ব্যাক করার সম্ভাবনা বেশি, এবং তারা এটাও বলতেছে যে ইয়েল্ড কার্ভ যেটা হয়েছে, যেটা আপনার 2 ইয়ার্স ইয়েল্ড আপনার অনেক পে করে আপনার 10 ইয়ার্স ইয়েল্ডের থেকে, সেজন্য অনেকে মনে করতেছে যে সেপ্টেম্বরে আপনার মার্কেট পুল ব্যাক করতে পারে এবং এটা আরও নিচের দিকে যাওয়ার সম্ভব। কিন্তু তারপরেও আপনার ড্যান আইভস এবং টম লির কিন্তু পয়েন্ট আছে যে তারাই কিন্তু এবছরে আপনার বুলিশ ছিল মার্কেট সম্পর্কে, এবং তাদের যেমনটি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে তাদের কিন্তু অনেক কিছু আছে যেটা কিন্তু মিলে গেছে। ড্যান আইভ বলছে যে এটা হচ্ছে 1995 এবং এখান থেকে এআই যে আপনার প্রতিটা কোম্পানিতে যে ধরনের চেঞ্জ আনবে, এটা আপনার কোম্পানি আর্নিং থেকে শুরু করে সব কিছু আরও ভালো করবে এবং স্টক উপর দিকে যাবে। সেপ্টেম্বর ইটস নট রিয়েলি বিগ ডিল, সে সেটাই বলছে, এবং সে বলছে বছরের শেষে স্টক মার্কেট আরও অনেক উপরের দিকে যাবে। টমলিও কিন্তু একই ধরনের কথাই বলেছে, এবং সেও মনে করে যে হতে পারে পুলব্যাক হতে পারে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু বছর শেষে উপরের দিকে যাবে। আমি এখন আপনাদের আরও একটা ডাটা দেখাবো। এটা আপনার ইউএস ব্যাংকের একটা ডাটা, এখানে এটা আপনার পাবলিশ হয়েছে আগস্টে 18 তারিখে। এখানে তারা বলতেছে যে লাস্ট ইয়ারে মার্কেট ডাউনটার্নের জন্য স্টক এবং বন্ডের জন্য ইনভেস্টররা কিন্তু রিস্ক রিডিউস করার জন্য $5.5 ট্রিলিয়ন মানি মার্কেট অ্যাসেটে কিন্তু আপনার রাখছে, যাতে করে সেখান থেকে আপনার
আপ টু 5% প্লাস ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তো রিস্ক নিয়ে মার্কেটে ইনভেস্ট করতে কোনো লাভ নেই, স্পেশালি এই ধরনের হাই রিস্ক এনভায়রনমেন্টে মার্কেটে ইনভেস্ট করে লস হওয়ার থেকে অ্যাভারেজ রিটার্ন যেটা 5% প্লাস যদি আপনার মানি মার্কেট থেকে পাওয়া যায়, তা খালি রিস্ক নিয়ে তো কোনো দরকার নেই। সো আমি মনে করি যে ইনভেস্টরদের যে অনেক টাকা, এই টাকাগুলো কিন্তু আপনার এখন সাইড লাইনে বসে আছে। তারা যখন দেখবে যে ফেড কোনো ধরনের ইন্ডিকেশন দিয়েছে যে নেক্সট ইয়ার থেকে তারা রেট কাট করা আরম্ভ করবে, তাহলে কিন্তু সে মানিগুলো আস্তে আস্তে কিন্তু স্টক মার্কেটে আবার রিটার্ন করবে, এবং হতে পারে সেটা আপনার ইউফেরিয়া হবে, যেখানে আপনার স্টক আবার হতে পারে 2021-এর মতো উপরে যেতে পারে। তবে আমি মনে করি যে ফিয়ার অফ লুজিং আউট, এটা আপনার ইনভেস্টরদের মনে যখন এটা প্লে করবে, তখন কিন্তু তারা কিন্তু স্টক প্রাইস দেখবে না, তখন যে কোনো স্টক যে দামে পায় সেটা আপনার কিনে আরম্ভ করবে। সো আমি মনে করি যে সেপ্টেম্বরে যদি আপনি মার্কেট যদি পুল ব্যাক করে, আমার যে ফেভারিট কোম্পানিগুলো আছে যেগুলো আমি চিন্তা ভাবনা করতেছি যে কিনবো, সেগুলো আমি যতটুকু পারে আমি কিনবো, এবং আস্তে আস্তে আমি আরও কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করবো। ডেফিনেটলি আমার হোল্ডিং পার্সেন্টেজ প্রতিটা কোম্পানিতে যেগুলো আমার ইচ্ছা আছে কেনার, সেগুলো আমি কিনবো। আমি আপনাদেরকে আর একটা আর্টিকেল দেখাবো। businessinsider.com এ একজন অর্থাৎ জেন, সে বলেছে যে প্যান্ডামিকের সময় সে ট্রেড করার চেষ্টা করছিল, কিন্তু এটা ভালো হয়নি, এবং সে যে টাকাগুলো ছিল সে কিন্তু আপনার সিডিতে আপনার আপ টু 5% প্লাস রিটার্ন পাচ্ছে। সো অনেক ইনভেস্টররা যারা প্যান্ডামিকের সময় ইনভেস্ট করে ভালো রিটার্ন পায়নি, তাদের যদি টাকা যদি থেকে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু মানি মার্কেট, সিডি, এগুলোতে আপনার রাখতেছে, যাতে করে আপনার ওরা মিনিমাম 5% 4+% আপনার ইন্টারেস্ট পাচ্ছে। সেটা ইনভেস্ট করে তো রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। সেপ্টেম্বরে যদি রিস্ক নিয়ে যদি তারা যদি মানি লস করে, তার থেকে যদি সিডি এবং আপনার মানি মার্কেট অ্যাকাউন্টে যদি রেখে যদি আপনার টাকা 5%-এর মতো যদি রিটার্ন পাওয়া যায়, তাহলে তো এত রিস্ক নিয়ে কোনো দরকার নেই। সো আলটিমেটলি এটা আপনার সেন্টিমেন্ট কাজ করবে যে আলটিমেটলি লং টার্ম আপনি কী করতে যাচ্ছেন। লং টার্ম আমি জানি যে ফেড আপনি ইন্টারেস্ট রেট কাট করবে, হতে পারে নেক্সট ইয়ার, পরের বছর, বাট মোস্ট লাইকলি আমি নিজে পার্সোনালি মনে করি যে নেক্সট ইয়ার ফেড আপনার ইন্টারেস্ট রেট কাট করা আরম্ভ করবে। এবং এ ধরনের কোনো ইন্ডিকেশনটা যদি ইনভেস্টাররা পায়, তাহলে কিন্তু এই যে সিডি, তারপর আপনার মানি মার্কেটে যত টাকাগুলো তারা পাচ্ছে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেগুলো আপনার স্টক মার্কেটে আসা আরম্ভ করবে। কারণ সবাই জানে যে ইনভেস্টিং স্টক মার্কেটে আপনার সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়, যেখানে আপনার 20, 100, 1000%ও পাওয়া যায়, তার কোনো লিমিট নেই। সো আলটিমেটলি ইনভেস্টররা যখন এটা বুঝতে পারবে, তাদের মন থেকে ভয়টা সরে যাবে যে ফেড আর অত অ্যাগ্রেসিভ হবে না এবং নেক্সট ইয়ার থেকে ইন্টারেস্ট রেট কাট করবে, তাহলে কিন্তু আপনার ইউফোরিয়া দেখতে পারি আমরা। এখন আমরা দেখবো এই সপ্তাহে কোন কোম্পানি আর্নিং রিলিজ করছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলো এই সপ্তাহে আপনার আর্নিং রিলিজ করবে। আমি মনিটর করবো C3AI, UiPath এবং DocuSign। এরপরে আমি কথা বলবো এই সপ্তাহে ফেড স্পিকার্স সম্পর্কে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সপ্তাহে 7 জন ফেড স্পিকার আপনার স্পিচ দেবে, এবং মার্কেট আপনার ডেফিনেটলি মনিটর করার চেষ্টা করবে যে এরা কী ধরনের ক্লু দিচ্ছে যে পরের মিটিংয়ে এরা কি আপনার ইন্টারেস্ট রেট বাড়াবে কিংবা কমাবে। তাদের মন্তব্যের উপরে কিন্তু পুরো মার্কেট নির্ভর করবে। থার্সডে থেকে আপনার আরম্ভ হবে এই স্পিচগুলো, এবং এগুলোর থেকে যদি মার্কেট কোনো ধরনের ইন্ডিকেশন পায় যে এরা আরও অ্যাগ্রেসিভ হবে, তাহলে কিন্তু মার্কেট পড়ে যেতে পারে। এরপরে আমরা ইকোনমিক ডাটা সম্পর্কে ডিসকাস করবো। এই সপ্তাহে মোস্ট ইম্পর্টেন্ট ইজ ইনিশিয়াল জবলেস ক্লেম। যে জবলেস ক্লেমটা কেমন আসছে, এই নাম্বারটা যদি হাই আসে, তাহলে হতে পারে ফেড আপনার আরও হোল্ড করতে পারে। কারণ আলটিমেটলি যদি ইকোনমিতে যদি অনেকে জব লেস ক্লেম করে, আনএমপ্লয়মেন্ট ক্লেম করে, তাহলে কিন্তু আপনার দেখাবে যে ইকোনমি স্লো ডাউন করতেছে এবং ফেডের আর অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই। ফেড অ্যাগ্রেসিভ হলে আর ইকোনমি আরও বেশি খারাপ হতে পারে। সো আউট অফ অল দ্য আদার ইকোনমিক ডাটা, আমি মনে করি যে ইনিশিয়াল জবলেস ক্লেম ইজ ইম্পর্টেন্ট ওয়ান, এবং এটা যদি আপনার খারাপ আসে, তাহলে হতে পারে মার্কেট এটা পজিটিভলি নিতে পারে। এখনকার মার্কেটটা অনেকটা এরকম হয়েছে যে খারাপ ডাটা ইজ গুড নিউজ এবং ভালো ডাটা ইজ ব্যাড নিউজ। এভাবে নর্মাল টাইমে সাধারণত ভালো ডাটা আপনার ভালো নিউজ হয় এবং খারাপ নিউজ হয়। কিন্তু এখনকার দেখা যাচ্ছে যে যদি আপনার ইকোনমি যদি খারাপ দেখা যায়, তাহলে হতে পারে ফেড আপনার অত অ্যাগ্রেসিভ হবে না, ইনভেস্টররা এটাই আপনার চিন্তা করবে। সো আমরা দেখবো যে এটা আপনার কেমন আসে। এটা আপনার সেপ্টেম্বর 7 তারিখে রিলিজ হবে। এরপরে আমি কথা বলবো যে আমি এই ধরনের মিক্স মার্কেটে কি করতেছি।
সো এই যে মার্কেটটা এখন চলতেছে এটা কিন্তু অনেকটা মিক্স মার্কেট আমি মনে করি, কারণ এই মার্কেটে আপনার মুভ করবে আপনার ডাটার উপরে নির্ভর করবে। যদি ডাটা যদি ভালো আসে তাহলে মার্কেট এটা উপর দিকে যাবে, এবং যার ডাটা যদি খারাপ আসে তাহলে নিচের দিকে যাবে। কারণ ইনভেস্টররা এখনও বুঝতে পারতেছে না যে ফেড অ্যাকচুয়ালি কী করবে। ফেড এখনও কিন্তু ওইভাবে ইন্ডিকেশন দিচ্ছে না যে তারা এবার কী করবে। তারা বলতেছে যে তারা চায় যে আনএমপ্লয়মেন্ট আরও বেশি বাড়ুক, তারপরে আপনার জব ওপেনিং কমুক, এবং কোম্পানি ওভারঅল ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন করার চেষ্টা করতেছে। সো আলটিমেটলি ইকোনমিক গ্রোথ যদি স্লো করে তাহলে কিন্তু ইউএস ওভারঅল ইকোনমির জন্য কিন্তু ভালো না। সো আমি মনে করি যে ফেডের এই যে স্ট্যান্সটা এটা কাইন্ড অফ মিক্স। তারাও ওয়েট করতেছে যে বিভিন্ন ধরনের ডাটা যে অ্যাকচুয়ালি ইকোনমি কেমন করতেছে তার উপর নির্ভর করে তারাও ডিসিশন নিচ্ছে। সো আমি মনে করি যে এই সময়টা একটা আনসার্টেনিটি, এবং এখানে অনেক ধরনের অপরচুনিটি পাওয়া যেতে পারে। যদি আমরা ধৈর্য সহকারে ওয়েট করি তাহলে আমি মনে করি যে স্টকগুলো আপনারা মনিটর করতেছেন, আপনারা খুব ভালো লো প্রাইসে পাওয়ার সম্ভাবনা আছে। সো এটা এক ধরনের আনসার্টেনিটি যেটা অনেক ইনভেস্টররাই আপনার অনেক সময় গিভ আপ করে দেবে, যে এই ধরনের আনসার্টেনিটি না থেকে আমরা অ্যাসেট ম্যানেজড ফান্ড যেমন আছে, তারপরে আপনার সিডি, এগুলো টাকা রেখে যদি আপনি 5% প্লাস রিটার্ন পাচ্ছেন তাহলে তো আপনার এত রিস্ক নিয়ে দরকার নেই। রিস্ক ওভার হয়ে যাক তারপরে আমরা আবার ইনভেস্ট করবো, এই ধরনের মেন্টালিটি থাকলে কিন্তু আপনি লুজ করবেন। কারণ মার্কেট টাইমিং ইজ নোবডি এভার পারফেক্টেড মার্কেট টাইমিং। আপনি কখনোই টাইম করতে পারবেন যে অ্যাকচুয়ালি কখন কিনবো, যে মার্কেট একদম বটমে এবং এখন কিনলে মার্কেট আবার উপরে যাওয়া আরম্ভ করবে, অথবা আপনি এক্স্যাক্টলি অন দ্য টপ আপনি বিক্রি করতে পারবেন না। হতে পারে ওয়ান্স অ্যান্ড টুয়াইস ইন এ হোল লাইফ টাইম এটা আপনার লাভ হবে, কিন্তু ওভারঅল মার্কেট টাইমিং নোবডি ক্যান এভার ডু ইট। সো মার্কেট টাইম যদি সবাই করতে পারে তাহলে তো সবাই বড়লোক হতে পারতো। সো আমি এই ধরনের মার্কেটে আমি কন্টিনিউ রিসার্চ করতে আছি। সো এই যে একটা ট্রিকার আপনার দেখতে পাচ্ছেন PBDC, এটা আপনার বেশি দিন মার্কেটে আসেনি। এরা আপনার লাস্ট ইয়ার অক্টোবরের 3 তারিখে 2022 মার্কেটে আপনার ডিভাউট হয়েছে, এবং তারপরে কিন্তু এদের পারফরমেন্স মোটামুটি ভালোই আছে। কিন্তু এখন আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই, এবং ইন্টারেস্ট হাইয়ের সময় বিডিসি কোম্পানিগুলো কিন্তু খুব ভালো করে, এবং যেমনটি আপনারা দেখছেন এটা কিন্তু আপনার ওভারঅল গেইন করছে 21% সিন্স লাস্ট ইয়ার। সো আমি এটা মনিটর করতেছি, এটা যদি আমি কম দামে পাই আমার ইচ্ছা আছে কিছু কেনার। একটা শেয়ার আমি মনিটর করতেছি, এটা হলো SPC ভার্জিন গ্যালাকটিক হোল্ডিং। এটা অলরেডি আমি কিছু কিনেছি, আমার বাই প্রাইস হচ্ছে $2.97, এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাই প্রাইসের অনেক নিচে। সো সেপ্টেম্বরে 8 তারিখে এদের নেক্সট ফ্লাইট আছে। এখন যে মার্কেট আছে এই ধরনের মার্কেটে এই ধরনের শেয়ার হোল্ডিং করা খুবই রিস্কি। সেজন্য আমার ইচ্ছা আছে যদি আমার বাই প্রাইস যদি রিকভার করে তাহলে আমি এটা বিক্রি করে বেরিয়ে আসবো। এবং আরেকটা শেয়ার আমি মনিটর করছি সেটা হচ্ছে টেসলা। টেসলা আপনার চায়নাতে ওদের প্রাইস কাট করেছে, এবং সেজন্য শেয়ার প্রাইসটা একটু নেগেটিভলি ইফেক্ট করেছে। এবং কিন্তু এর ভিতরে পজিটিভ নিউজ আছে, ওরা কিন্তু আপনার মডেল 3 রিফ্রেশ যেটা রিলিজ করেছে সেটা শুধুমাত্র চায়না এবং ইউরোপে অ্যাভেলেবেল আছে, ইউএসএতে এখন অ্যাভেলেবেল হয়নি। এটা জন্য যখন ফাইনালি ইউএসএ যখন অ্যাভেলেবেল হবে এটা কিন্তু শেয়ার প্রাইসটাকে আরও উপর দিকে নিয়ে যাবে। এবং ডেফিনেটলি সাইবার ট্রাক, ইলন মাস্ক যেমন বলেছে সাইবার ট্রাক যদি আপনার সেপ্টেম্বরের লাস্ট উইকের ভিতরে যদি রিলিজ হয় তাহলে কিন্তু এই শেয়ার কিন্তু উপরের দিকে যাবে। তারপরেও আপনার লাস্ট আগস্টে 18 তারিখে শেয়ার প্রায় পরে $215 আশেপাশে গিয়েছিল। সো আমি মনে করি যে এই শেয়ারটা যদি আপনার অ্যারাউন্ড 200 যায় আমার ইচ্ছা আছে কিছু অ্যাড করার, এবং আমি সেখান থেকে আবার কিছু পজিশন বিল্ড করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি টেসলা সম্পর্কে একটা ফুল ডিটেলস ভিডিও রিলিজ করব এই সপ্তাহের শেষে। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন সেই ভিডিওটি দেখেন, এবং ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে টেসলা সম্পর্কে আমি কেন এত বুলিশ। সো আজকের মতো এখানেই রাখছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।